তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি গেম চেঞ্জার মুভিটা। আর এটা রামচরণের বহুল প্রতীক্ষিত একটা সিনেমা, যেটা কিনা অনেক দিন পরে রিলিজ হয়েছে। সো এটার জন্য হয়তোবা অনেকেই ওয়েট করছিলেন, অ্যান্ড ফাইনালি আমরা এটা নিয়ে আসলাম। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই মুভির মধ্যে এত টুইস্ট আছে যেগুলো আপনার মাথা পুরো হ্যাং করে দিতে পারে। সো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ভারতের মধ্যপ্রদেশের সিএম সত্তাকে। আসলে সত্তার শরীরটা একটু বেশি খারাপ ছিল, আর যখন তার শরীর একটু বেশি খারাপ হয়ে যায় তখন সে তার কল্পনার মধ্যে একটা মহিলা আর একটা বাচ্চাকে দেখতে পারে। আর যেহেতু এখন তার অবস্থা অনেক বেশি গুরুতর হয়ে গেছে, এই জন্য তাকে দ্রুত হসপিটালাইজ করা হয়। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ছিল রাতের সময়, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেই বৃষ্টির জন্য রাস্তার কন্ডিশন অনেকটা খারাপ হয়ে যায়, যেখানে অনেকগুলো গাড়ির অ্যাক্সিডেন্টও হয়ে যায়। তবে কোনো রকমের সত্তার জীবনটাকে সেভ করে তাকে হসপিটালে ফাইনালি নিয়ে যাওয়া হয়। তবে যখন তার অপারেশন করা হচ্ছিল, মানে তার কন্ডিশন প্রচণ্ড বাজে অবস্থায় ছিল, তখনও তার দুই ছেলে পলিটিক্স নিয়েই কথাবার্তা বলছিল। আসলে তারা এই ব্যাপারটা নিয়ে প্ল্যানিং করছিল যে তার বাবার মৃত্যুর পরে কে হবে পরবর্তী সিএম। আর এগুলো যখন সত্তা বুঝতে পারে তখন তার খুবই খারাপ লাগে, কারণ যখন তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আসে, মানে সে মৃত্যুর পথযাত্রী হয়ে আসে, তখন তার ছেলেরা তার দিকে নজর না দিয়ে তারা আশায় আছে কখন সে মারা যাবে আর কখন তারা সিএম এর চেয়ারে বসবে। তো এরপরে আমরা দেখতে পারি আমাদের মুভির মেইন ক্যারেক্টার রামকে। আসলে রাম বর্তমানে একজন আইএএস অফিসার, তবে আগে সে আইপিএস অফিসার ছিল। আর যখন সে আইপিএস অফিসার ছিল তখন সে অনেককেই ধরে তাদেরকে জেলের মধ্যে ভরেছিল, তাদেরকে আচ্ছা রকম ধোলাইও করেছিল। আর এখন তারা সবাই এসেছে এটার প্রতিশোধ নেওয়ার জন্য, এই জন্য রাম তাদের সঙ্গে এখন ফাইট করছিল। আর ঠিক আগের মতোই সে তাদেরকে আবারও পিটিয়ে তাদের হালুয়া পুরো টাইট করে দেয়। তো এরপর আমরা দেখতে পারি রামের ঘরের সিন। আমরা দেখতে পারি রামের পুরো ফ্যামিলি চাচ্ছিল যাতে সে বিয়ে করে নিজেকে সেটেল করে ফেলে, তবে রাম কোনোভাবেই বিয়ে শাদী করতে চাচ্ছিল না। সে তাদের সবাইকে বলে যে বিয়ে শাদীতে আমার একেবারে ইন্টারেস্ট নেই, সো আমাকে এটা নিয়ে ডিস্টার্ব করবে না। এটা বলে সে সোজা তার অফিসে চলে আসে। আর অফিসে একটা মিটিং করে সে এখানে সবাইকে বলে যে তাদের সবাইকে সেই মানুষদের একটা লিস্ট বানাতে হবে যারা কিনা দেশকে ধোঁকা দিচ্ছে। আসলে সেই মানুষগুলো টেন্ডার নেয় এবং বিভিন্ন কাজকর্ম সরকারের থেকে হাতিয়ে নেয়, কিন্তু তেমন করে সার্ভিস তারা প্রোভাইড করে না যেমন করে করার কথা ছিল। কারণ তারা বেশি বেশি লাভ করার আশায় বড় বড় প্রজেক্টগুলো হাতে নিয়ে নেয়, কিন্তু তারা যেহেতু ভালো করে কাজকর্ম করে না, এই জন্য কিছুদিন পরেই সেই প্রজেক্টগুলো নষ্ট হয়ে যায়। আর তারা 19-20 কোনো রকমে বানিয়ে সরকারকে বুঝিয়ে দেয়, আর সরকারও ব্যাপারটাকে বুঝে নিয়ে নেয়। এই জন্য দেশের যে বিশাল বড় একটা ক্ষতি হচ্ছে এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু সেই লোকগুলো অনেকটা পাওয়ারফুল লোক, এই জন্য তারা চাইলেও তেমন কিছু করতে পারতো না। এই জন্য রাম তাদের সবাইকে বলে যে সেই মানুষগুলোর একটা লিস্ট বানাও আর তাদের সবাইকে এক এক করে আমার চেম্বারে ডাকাও, কারণ আমি তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করব। তো এরপরে লিস্টটাকে রেডি করা হয় আর এক এক করে তাদের সবাইকে ডেকে নিয়ে আসা হয়। এখন তাদের সবাইকে বসে এক এক করে তাদের সবাইকে রাম বুঝিয়েও দেয় যে তারা কোন কোন জায়গায় দুর্নীতিগুলো করছে আর কিভাবে এগুলোকে তারা ঠিক করতে পারবে। সে তাদেরকে বলে দেয় যদি তোমরা ঠিক হয়ে যাও তাহলে তো ভালোই, আর যদি তোমরা ঠিক না হয়ে যাও তাহলে তোমাদের খবর আছে। এখানে আমরা দেখতে পারি কেউ কেউ তার কথা সঙ্গতি দিয়ে রাজিও হয়ে যায়, আবার কেউ কেউ কোনোভাবেই তার কথা শুনতে চায় না। এই জন্য রাম তাদের সবাইকে একটা গাড়িতে তুলে বেরিয়ে পড়ে নতুন একটা জার্নিতে। রাম প্রথমে চলে আসে একটা চালের ফ্যাক্টরিতে, আর এখানে তাদের সবাইকে দেখিয়ে দিয়ে বলে যে তোমরা চালের মধ্যে 2 নম্বরই করার ট্রাই করছো, সো যদি তোমরা এটা বন্ধ না করো তাহলে এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। আর আমরা দেখতে পারি যখন তারা এটা শুনতে চায় না তখন রাম তাদের ফ্যাক্টরিটাকে পুরোপুরি বন্ধই করে দেয়। এরপরে রাম চলে আসে একটা শপিং মলে, যেখানে কিনা ইললিগাল ওয়েতে তাদের জায়গা তারা বাড়িয়ে নিয়েছিল। এই জন্য রাম সেই জায়গাগুলো ভেঙে দেয় না, সে পুরো শপিং মলটাকেই বন্ধ করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে এখানে সবাই পুরোপুরি সতর্ক হয়ে যায়। মানে একটা ব্যাপার আছে না যে তুমি দুইজনকে শাস্তি দিবে, আর এটা দেখার পরে বাকি সবাই এমনিতেই ঠিক হয়ে যাবে, কারণ তুমি চাইলেও সবাইকে শাস্তি দিতে পারবে না। আসলে রাম এখানে এই টেকনিকটার ইউজ করেছে, আর যখন সে দুজনের উপরে অ্যাকশন নিয়েছে তখন বাকিরা সবাই এমনিতেই বুঝতে পেরেছে যে যদি তারা এগুলো বন্ধ না করে তাহলে তাদের কপালেও ভোগান্তি আছে। আর এমন করেই রাম এই টেকনিকটার ইউজ করে তার এরিয়ার মধ্যে করাপশন অনেকটাই কমিয়ে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সিএম হসপিটাল থেকে রিলিজ হয়ে বাইরে চলে এসেছিল, এই জন্য সে তার পুরো পার্টিকে নিয়ে একটা মিটিং করে। আর এখানে সে অ্যানাউন্স করে বলে দেয় যে যেই কোনো ওয়েতে আপনাদের সবাইকে করাপশন কমাতেই হবে, কারণ যদি আপনারা করাপশন না কমান তাহলে এক এক করে আমি পার্টি থেকে সবাইকে বের করে দেব। তবে আসলে সে এই ব্যাপারটা জানতো না যে তার যেই 2টা ছেলে আছে সেই 2 ছেলেই হচ্ছে সবচেয়ে বড় করাপ্টেড পারসন। তার যেই ছোট ছেলে আছে যার নাম মতি, সেই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় করাপ্টেড পারসন, মানে সে ইললিগাল বালুর ব্যবসা করতো, আর এইটাই ছিল তার সবচেয়ে বড় ব্যবসা। এই জন্য তার বাবা তাকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যাতে করে সেগুলো বন্ধ করে দেয়। আর সে তার বাবার কথায় যদিও হ্যাঁ বলে দেয়, কিন্তু রাতের বেলায় সে এই কর্মকাণ্ডটা চালু রেখেই যায়। আর এই সমস্ত ব্যাপারে সিএম আসলে কিছুই বুঝতে পারে না, সে মনে করেছিল তার ছেলেরা হয়তো ভালো হয়ে গেছে।
তো এরপর এদিকে আমরা দেখতে পারি রামের বোনের ম্যারেজ অ্যানিভার্সারিতে রাম তার বন্ধুদের সঙ্গে একটা পার্টি করার জন্য বসেছিল। আর এখানে যখন তারা কথাবার্তা বলছিল তখন তার বন্ধুরাও তার উপরে ফোর্স করা শুরু করে যাতে করে সে বিয়ে করে সংসারটাকে গুছিয়ে নেয়। তবে রাম তাদেরকেও বলে দেয় যে না, বিয়ে শাদী আমি করতে চাই না, কারণ সংসারের প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই, বিশেষ করে বিয়ে শাদীর প্রতি তো আমার একেবারেই ইন্টারেস্ট নেই। তবে তখন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে কিন্তু তুই তো কলেজ লাইফে একটা মেয়েকে পছন্দ করতি, তাহলে সেটার কি হলো? আর তখন রাম তার স্টোরিটা বলা শুরু করে, মানে তার কলেজ লাইফের স্টোরিটা বলা শুরু করে। আসলে আমরা জানতে পারি শুরু থেকেই রামের পার্সোনালিটি এমন ছিল যে তার মাথা সবসময় গরম থাকতো। তার এতটাই অ্যাঙ্গার ইস্যু ছিল যে যখন একদিন সে জানতে পারে কলেজের একটা প্রফেসর কোনো একটা মেয়ের সাথে ইফটিজিং করেছে, তখন সে আগে পিছে কিছুই চিন্তা না করে সোজা গিয়ে কলেজের বাইরে সেই প্রফেসরকে ধরেই পেটানো শুরু করে। তবে আসলে সেই প্রফেসর ছিল না, মানে যেই প্রফেসর ইফটিজিং করেছে এই প্রফেসরটা সেই প্রফেসর ছিল না, যার মানে সে ভুল প্রফেসরকে ধরে পেটাচ্ছিল। আর যতক্ষণে সেই ব্যাপারটা বুঝতে পারে আর তার কাছে মাপ চাওয়ার ট্রাই করে, তার আগেই সেই প্রফেসরের মেয়ে, যার নাম হচ্ছে দীপিকা, সে এসে তাকে পুলিশের হাতে অ্যারেস্ট করিয়ে দেয়। আর যখন রাম জেলের মধ্যে ছিল তখন রামের বন্ধুরা গিয়ে দীপিকার সঙ্গে কথাবার্তা বলে আর তাকে সমস্ত ব্যাপারটাকে বুঝিয়ে বলার ট্রাই করে। তারা বুঝিয়ে বলে যে এই ঘটনা হয়েছিল আর রাম ভুল করে অন্য প্রফেসরকে মারতে যাওয়ার জায়গায় আপনার বাবার উপরে হাত তুলে ফেলেছে, সো প্লিজ তাকে মাফ করে দিন আর জেল থেকে ছাড়িয়ে নিন। আর আমরা দেখতে পারি যে দীপিকা ওই ব্যাপারটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে রাম যদিও তার বাবাকে মেরেছে তবে সে খারাপ মানুষ না, এই জন্য সে তার বাবাকে নিয়ে সোজা থানায় যায় আর তার বেল করিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে এতক্ষণে আমরা দেখতে পারি রাম তার প্রেমে পড়ে গিয়েছিল, মানে রাম তাকে পছন্দ করে ফেলেছিল। তবে দীপিকার তাকে একেবারেই পছন্দ ছিল না, কারণ তার মধ্যে প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যু ছিল। আর সে কোনোভাবেই এমন মানুষকে পছন্দ করতো না যে কিনা যেই কোনো জায়গায় গিয়ে মারামারি কাটাকাটি শুরু করে দেয়। তবে এরপরে আস্তে আস্তে করে কলেজ লাইফে তাদের মধ্যে ক্লোজনেস আরও একটু বেড়ে যায় আর আস্তে আস্তে করে তারা একে অন্যের প্রেমেও পড়ে যায়। তবে যতই তারা একে অন্যের ক্লোজ হচ্ছিল ততই আস্তে আস্তে করে রামের উপরে রেস্ট্রিকশন আসছিল, মানে দীপিকা তাকে কন্ডিশন দিয়ে দিয়েছিল যে তুমি কোথাও মারামারি করতে পারবে না, কারো গায়ে তো ভুলেও হাত তুলতে পারবে না, আর তাছাড়া তোমাকে বড় কোনো একটা এক্সাম ক্র্যাক করতেই হবে, মানে তোমাকে যেই কোনো ওয়েতে আইএসই হতে হবে, তুমি কোনোভাবেই আইপিএস অফিসার হতে পারবে না, কারণ যদি তুমি আইপিএস অফিসার হও তাহলে তোমাকে এনকাউন্টার করতে হবে, আর আমি চাই না তুমি কোনোভাবেই ভায়োলেন্সের সাথে জড়িত থাকো, ভায়োলেন্স থেকে তোমাকে সবসময় দূরেই থাকতে হবে। আর এই জন্য আমরা দেখতে পারি রামও তার কন্ডিশনগুলোকে ফুলফিল করার জন্য খুবই মনোযোগ দিয়ে পড়ালেখা করা শুরু করে আর ফাইনালি একটা বড় এক্সাম দিয়ে সে আইপিএস অফিসার হয়ে যায়। মানে সে বেশি একটা নাম্বার তুলতে পারে না, যেই জন্য সে আর আইএস অফিসার হতে পারে না। আর এই জন্যই হঠাৎ করেই তখন থেকে দীপিকা কোথায় যেন গায়েব হয়ে যায়। যদিও এরপরে রাম আবারও অনেক পরিশ্রম করে, আবারও একটা এক্সাম দিয়ে ফাইনালি আইএস অফিসার হয়েও যায়, তবে সে আর দীপিকাকে কোনো জায়গায় খুঁজে পায় না। দীপিকা তার লাইফে কখনোই ব্যাক করে না। তবে তখনই তাদের মধ্যে একটা ফ্রেন্ড তাকে বলে যে ভাই আমি নতুন একটা জায়গায় শিফট করেছি, তুই যেমনটা বলছিস ঠিক তেমনই একটা মেয়ে আমার নজরে আছে, আমার মনে হয় সেই মেয়েটাই দীপিকা হতে পারে, কিন্তু আমি একেবারেই শিওর না। আজকে যেহেতু আমি একটু বেশি মদও খেয়ে ফেলেছি, সো আমি বলতে পারছি না যে আসলেই সেই মেয়েটা কিনা, তবে হ্যাঁ আমি তোকে কালকে তার ইনফরমেশন অবশ্যই দিব। আর অন্যদিকে আমরা যেমনটা জানি যে সিএমের ছেলে মপির একটা ইললিগাল বালুর ব্যবসা ছিল, যেটা সম্পর্কে রাম জেনে যায়। এই জন্য রাম সেখানে রেড মেরে তার সমস্ত লোকজনকে সেখান থেকে ধরে নিয়ে আসে। এই জন্য পরদিন সকালবেলায় মপি চলে আসে রামের সঙ্গে মিট করতে তার অফিসে, আর এখানে সে এসে তাকে থ্রেট করা শুরু করে, তার ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দেয়, আরও নানান রকমের হুমকি দামকি দিয়ে তার লোকজনকে ছেড়ে দেওয়ার কথা বলে। তবে তখন রাম তাকে ক্লিয়ার করে এটা জানিয়ে দেয় যে আমি এক্সাম দিয়ে এই চেয়ারে বসেছি, আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবে আর আমি কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবো, মানে আমি আমার যোগ্যতায় এই চেয়ারে বসেছি, তোমার মতো পার্টিতে টাকা খাইয়ে কোনো সিট নেইনি, সো আমার কোয়ালিফিকেশনের উপরে একেবারেই কোয়েশ্চেনিং করার ট্রাই করবে না। সো যদি তুমি আরও একটু লাফালাফি করার ট্রাই করো তাহলে আমি তোমার উপরে লিগাল অ্যাকশন নিতে পারি, তোমার উপরে এফআইআর করে আমি চার্জশিটও দিতে পারি, যেই জন্য তোমার জেলও হয়ে যেতে পারে। তবে আমরা দেখতে পারি এগুলো শোনার পরে মপি তাকে নিয়ে হাসাহাসি করা শুরু করে, কারণ আমরা যেমনটা জানি যারা রাজনীতি করে তারা মনে করে যে রাজনীতির চেয়ারে বসলেই তারা যে কোনো কিছু যে কোনো সময় করতে পারবে, তারা যে কাউকে চেঞ্জ করতে পারবে, যে কাউকে মারতে পারবে, ক্ষমতাচ্যুত করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য মপি হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে আমরা তাদের দুজনের মধ্যে একটা ক্লাশ অবশ্যই দেখতে পারি। এরপর এদিকে আমরা দেখতে পারি রামের সেই ফ্রেন্ডটা যে কিনা সেদিন রাতের বেলায় নেশা করে বসেছিল, সে রামকে জানায় যে আমার এলাকায় যে মেয়েটার কথা আমি তোমাকে বলেছিলাম সেই মেয়েটার খোঁজ আমি পেয়েছি, সো তুমি গিয়ে তার সঙ্গে মিট করে দেখতে পারো সে তোমার দীপিকা হয় কি না। আর যখন রাম গিয়ে সেই মেয়েটার সঙ্গে মিট করে তখন সারপ্রাইজিংলি এইটাই দীপিকা বেরিয়ে আসে, আর এই জন্য ফাইনালি রাম দীপিকাকে পেয়েই যায়। আর তখন দীপিকাও তাকে দেখার পরে সমস্ত ব্যাপারটা কনফেস করে বলে, সে বলে যে আসলে এই চালটা আমার বাবাই চেলেছিল, সে কোনোভাবেই চাচ্ছিল না যে আমি তোমার সঙ্গে থাকি, কারণ তুমি আমার বাবাকে মেরেছো।
আর এরপর সে রামকে নিয়ে তার ঘরের মধ্যে চলে আসে, যেখানে আমরা দেখতে পারি সে কিছু বাচ্চা কাচ্চাকে টিউশনি পড়াতো আর একটা বৃদ্ধ মহিলার দেখাশোনা করতো, যে কিনা ডিসব্যালেন্স ছিল, মানে সে নিজেকে কন্ট্রোল করতে পারতো না। আসলে এই মহিলা প্রত্যেকটা দিন সিএমকে একটা করে চিঠি লিখতো, আর সে যে কোনো ওয়েতে সিএমের কাছে এই লেটারটাকে পৌঁছাতে চাইতো, কিন্তু কোনোভাবেই সেই লেটারটাকে পৌঁছাতে পারতো না। তখন রাম তাকে বলে যে এই চিঠিটা আমি সিএমের কাছে অবশ্যই পৌঁছে দেওয়ার ট্রাই করব। তাছাড়া আজকে সিএমের এখানে একটা মিটিংও আছে, সো আপনি চাইলে সেখানে সরাসরি গিয়ে তার সঙ্গে কথাবার্তাও বলতে পারেন। আর এই জন্য রাম তাকে নিয়ে আসে সিএমের মিটিংয়ের মধ্যে। আমরা দেখতে পারি সিএম বিশাল বড় একটা মিটিং করছিল, তবে তখনই মাঝখানে সেই মহিলা যখনই সিএমকে দেখতে পারে তখন তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। সে সবার সামনে বলে যে তুই যেই ওয়াদাগুলো করছিস একটা ওয়াদাও তুই পূরণ করতে পারবি না, কারণ তুই হচ্ছিস একটা করাপ্ট সিএম। তাছাড়া তুই এটা ভালো করেই জানিস যে দুধের মধ্যে কে পানি মিলাচ্ছে, সেটা হচ্ছে তোর ছেলে মপি। আর এটা শোনার পরে মপির মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে পাগলের মতো চলে আসে এই মহিলাটাকে পেটানোর জন্য। তবে তখন এখানে রাম চলে আসে মহিলাকে সেভ করার জন্য, এই জন্য আবারও তাদের দুজনের মধ্যে ক্লাস শুরু হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি সিএম সাত্তা তাদের দুজনকে থামানোরও ট্রাই করে, তবে তখন সে সেই মহিলা আর বাচ্চাকে দেখতে পারে, যেই মহিলার বাচ্চাকে সে অসুস্থ হলে দেখতে পারে। মানে মুভির শুরুতে সে যেই মহিলার বাচ্চাকে দেখতে পেয়েছিল, সে এখানেও সেই মহিলার বাচ্চাকে দেখতে পারে। তবে এগুলোর মধ্যে মপির মাথা অনেকটাই গরম হয়ে যায়, যেই জন্য সে সেই মহিলাটাকে পেটানোর জন্য যায়, কিন্তু রাম তার হাতটা ধরে ফেলে, এই জন্য তাদের দুজনের মধ্যে একটু মারামারির মতোই হয়ে যায়। কিন্তু তখন সাত্তা তাদের দুজনকেই থামিয়ে ফেলে আর তাদের দুজনকেই শান্ত থাকার জন্য বলে। তবে আসলে মপি চাইছিল তার বাবা যাতে করে রামকে জব থেকে বের করে দেয়, তবে আসলে তার বাবা এমনটা করে না। সে তার ছেলে মপিকেও রাগারাগি করে আর সে রামকেও রাগারাগি করে শান্ত থাকার জন্য বলে। তবে এই সমস্ত ব্যাপারের মধ্যেই সে আবারও অসুস্থ হয়ে যায়, যেই জন্য আবারও তাকে হসপিটালে ভর্তি করতে হয়। তবে তার বাবার হসপিটালে ভর্তি হওয়ার পরে মপি তার বাবার উপরে অনেক বেশি রাগ করেছিল, কারণ সে রামকে এখনও সাসপেন্ড করেনি। এই জন্য তার বাবা যেহেতু হসপিটালে আছে, এই সুযোগটা নিয়ে সে তাকে টেম্পোরারি সাসপেন্ড করে দেয়। তবে এটার জন্য তার বাবা অনেকটা বেশি রাগ হয়ে যায়, এই জন্য পরবর্তীতে সেও তাকে পার্টি থেকে বের করে দেয়, কারণ সে দুধের মধ্যে বিভিন্ন জিনিস মিলিয়ে বাচ্চাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছিল। তাছাড়া বিভিন্ন ইল্লিগাল ব্যবসার সাথে না বলা সত্ত্বেও সে জড়িত ছিল, এই জন্য তাকে পার্টি থেকে বের করে দেওয়া হয়। তবে মপি ছিল প্রচণ্ড বজ্জাত একটা ছেলে, সে তার বাবার উপরে এত বেশি রাগ করে ফেলে যে পরবর্তীতে সুযোগ বুঝে সে তার বাবাকেই মেরে ফেলে। আর তার বাবার মৃত্যুর পরে সে নিজেকেই নিজে অ্যানাউন্স করে দেয় যে পরবর্তী সিএম হচ্ছে গিয়ে সে। এখন যেহেতু মপি রামের উপরেও প্রচণ্ড রাগ করেছিল, এই জন্য সে রামকে তার বিয়ের আসর থেকেই তুলে নিয়ে আসে। মানে যেদিন তার দীপিকার সঙ্গে বিয়ে হতে যাচ্ছিল সেই দিনই তাকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয় আর তাকে আচ্ছা রকম ধোলাই করে। যদিও রাম তাদের সবাইকে কিছুটা ধোলাই করার ট্রাই করছিল, তবে যেহেতু এখানে লোক সংখ্যা অনেক বেশি ছিল, এই জন্য রাম তাদের সাথে পেরে উঠছিল না। তারা সবাই মিলে রামকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। আর যখন তারা তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটা পুলিশ অফিসার চলে আসে, যে কিনা মপির গুন্ডাদের উপরেই গুলি করা শুরু করে। এখন আপনি হয়তো বা চিন্তা করছেন যে মপি হচ্ছে গিয়ে পাওয়ারে, পুলিশও তার কথা শুনবে, কিন্তু পুলিশ কেন এসে তার লোকজনের উপরে গুলি করছে? আসলে গেমটা এখানেই চেঞ্জ করে দেওয়া হয়েছে। আসলে আগের যে সিএম ছিল মানে সাত্তা, তার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা ভিডিও লিক করে দিয়েছিল, যেখানে সাত্তা নিজেই বলেছিল যে আমার পরে পরবর্তী সিএম হবে আর অন্য কেউ না, সেটা হবে রাম। আর তাছাড়া তার মৃত্যুর পরে তার লাশটাকে রামই পড়া দিবে, কারণ রামই হচ্ছে তার পরবর্তী উত্তরসূরি। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে পুরনো সিএমের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে আসলে রামের পাস্ট সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানতো। এরপর সে রামকে তার বাবার সম্পর্কে বলা শুরু করে আর তার বাবার পুরনো কাহিনীটাকে বলা শুরু করে। সে বলে যে তোমার বাবা মানে আন্নাপ্পা, যে কিনা আমাদের গ্রামেই বাস করত, সে আমাদের অনেক বেশি উপকার করেছিল। আসলে একটা স্টিল ফ্যাক্টরি আমাদের এলাকাতে হতে যাচ্ছিল, তাও ইল্লিগাল। সে গিয়ে সেটাকে বন্ধ করেছিল, যেটার মাধ্যমেই আমরা একে অন্যের সাথে কানেক্ট হওয়া শুরু করেছিলাম, মানে আমরা একজোট হওয়া শুরু করেছিলাম। পরবর্তীতে সে আমাদের গ্রামের শিক্ষা, ইলেকট্রিসিটি এবং যত ভালো ভালো জিনিস আছে সেগুলো সবই সে আমাদের গ্রামে নিয়ে এসেছিল, এই জন্য তার প্রতি আমরা সবাই এখানে কৃতজ্ঞ। এরপর সে তাকে বলে যে গ্রামের সব কিছু খুবই ভালো করেই সামনের দিকে এগোচ্ছিল। আর তাছাড়া তুমি যেই সত্তার মাত্র অন্তিম সংস্কার করলে, সেই সত্তাও তোমার বাবার নিচেই কাজ করতো। তাছাড়া আমিও তোমার বাবার সঙ্গেই কাজ করতাম। আর যেহেতু আস্তে আস্তে করে গ্রামের উন্নয়ন হচ্ছিল আর সবাই এটাকে চোখে দেখতে পাচ্ছিল, এই জন্য আস্তে আস্তে করে সবাই তোমার বাবার সাথে যুক্ত হওয়া শুরু হয়ে যায়। আর আস্তে আস্তে করে আমাদের সংগঠনটা অনেক বড় হয়ে যায়। এই জন্য পরবর্তীতে আমরা তোমার বাবাকে একটা সাজেশন দিই, আমরা বলি তাকে একটা পার্টি ফর্ম করার জন্য, যাতে করে আমরা নতুন করে ইলেকশন করতে পারি। আর যেহেতু আমরা ইলেকশনে জিতে লিগালি সবার সামনে আসব, তখন আমাদের নেতৃত্ব দিতেও সুবিধা হবে, আমরা একটা পর্যায়ে গিয়ে কথাটাকেও ভালো করে খাটাতে পারবো। যদিও তোমার বাবা প্রথমে মানতেই চাইছিল না,
তবে পরবর্তীতে তোমার মা তোমার বাবাকে কনভিন্স করায়। সে বলেছিল যে আপনি যেহেতু মানুষের জন্য কাজ করেন, সো আপনার একটা পার্টি খোলাই উচিত, যাতে করে আপনি লিগালি সবার জন্য কাজ করতে পারেন। কারণ এখন যে কোনো সময় পুলিশ এসে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন চাইলে নিতেই পারবে, কিন্তু তখন আর এমনটা করতে পারবে না। এই জন্য ফাইনালি সে একটা পার্টি ফর্ম করে, আর পার্টির নামও সে ঠিক করে। কিন্তু একটা সমস্যা ছিল। আসলে সমস্যা ছিল তোমার বাবার ঠিকঠাক কথাবার্তা বলতে পারতো না। এই জন্য সে লিখে সমস্ত ব্যাপারগুলো রাখতো, আর সত্যা তার লেখা কথাগুলোকে সবার সামনে বলে দিত। যদিও কথাগুলো তার ছিল, কিন্তু ফেসটা থাকতো সত্যার। এরপরে ফাইনালি যখন ভোটের সময় চলে আসে, তখন তোমার বাবাও নমিনেশন পেপার জমা দিয়ে দেয়। কিন্তু আসলে সত্যা চাচ্ছিল গ্রামের মধ্যে টাকা বিলিয়ে দিয়ে যেই কোনো ওয়েতে ভোটগুলো কিনে নিতে, কারণ বাকি পলিটিক্যাল পার্টিরাও এটাই করে। ভোটের সময় টাকা বিলিয়ে ভোটগুলো কিনে নেয়, আর টাকার জোরে খুব সহজেই তারা উইন করে ফেলে। তবে তোমার বাবা কোনোভাবেই এটা করতে চাইছিল না, সে কোনোভাবেই টাকা দিয়ে ভোট কিনতে চাইছিল না। কিন্তু সত্যা এটা যেই কোনো ওয়েতে করতে চাচ্ছিল, আর সে টাকার জন্য ফান্ডও জোগাড় করে ফেলেছিল। আর সেই স্পন্সর আর অন্য কেউ ছিল না, সেটা ছিল একটা স্টিল কোম্পানি। আর সেইটাই ছিল সেই স্টিল কোম্পানি যেটা কিনা ইললিগাল ওয়েতে আমাদের গ্রামে বিজনেস করতে চাচ্ছিল। আসলে যেহেতু তোমার বাবা তাদেরকে লাথি দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল, এই জন্য সবাই চাইছিল যেই কোনো ওয়েতে আবার গ্রামে ঢুকতে। এই জন্য তারা পুরো পলিটিক্যাল পার্টিকে ফান্ড করার জন্য রেডি হয়েছিল। তবে তোমার বাবা কোনোভাবে এটা নিতে চাইছিল না, সে কোনোভাবেই চাইছিল না টাকার মাধ্যমে ভোট কিনতে। তবে যেহেতু ভোটের দিন সামনে ঘনিয়ে আসছিল, আর বাকি সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো গ্রামের মধ্যে টাকা ছিটিয়ে দিচ্ছিল, এই জন্য সে এগুলো কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এই জন্য সে চিন্তা করে সেই ইলেকশন কমিশনকে কল দিয়ে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দিবে। আর তাছাড়া সে যেই পার্টিটাকে বন্ধ করতে যাচ্ছে সেই ব্যাপারটাও সে কল দিয়ে জানিয়ে দিবে। পরবর্তীতে তোমার বাবা এই সমস্ত ব্যাপারগুলো বলার জন্য ইলেকশন কমিশনের দিকে যাওয়ার জন্য রওনাও দিয়ে দেয়। তবে সঙ্গে তুমি এবং তোমার মাও ছিল। আর যখন তোমরা যাচ্ছিলেই, তখন তার একটা বন্ধু তাকে বাইরে কিছু পরামর্শ দেওয়ার জন্য ডেকে আনে। আর সে বন্ধু মনে করে বাইরে যায়, কিন্তু তখন তাকে ধোঁকা দিয়ে মেরে ফেলা হয়। আর পরবর্তীতে তুমি আর তোমার মা এদিক সেদিক ঘোরাফেরা শুরু করে দিয়েছিলে। তোমরা এদিক সেদিক ঘুরতে ঘুরতে ফাইনালি শহরে চলে এসেছিলে। আসলে রাম এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে কিছুই জানতো না, কারণ তার মা কোনো দিনও তাকে এটা সম্পর্কে কিছুই বলেনি। আসলে রামের মা যেহেতু রামকে পালতে পারছিল না, এই জন্য সে অন্য একটা ফ্যামিলির কাছে রামকে দিয়ে দেয়। আর আমরা জানতে পারি রামের মা আর অন্য কেউ ছিল না, সেটা ছিল সেই পাগল মহিলাটা, যে কিনা সিএমকে প্রত্যেক দিন একটা করে লেটার লিখত। এরপর সে তাকে বলে যে তোমার বাবার মৃত্যুর পরে যেহেতু সত্তাকেই সবাই চিনত, মানে তোমার বাবার কথাগুলো সত্তাই বলতো, এই জন্য সত্তাকে পরবর্তীতে ইলেক্টেড করে দেওয়া হয়, মানে সে হয়ে যায় এখানের পরবর্তী সিএম। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে রামের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ সে সেই লোকটার শেষকৃত্য করেছে যেই লোকটা তার বাবাকে খুন করেছে। তবে তখন এই লোকটা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে যে আসলে সত্তার সবসময়ই অনুশোচনা ছিল। সে যখন তার লাইফের শেষ দিনগুলো গুনছিল, তখন সে ইলেকশনের মধ্যে একটা ছেলে আর একটা মহিলাকে দেখতে পেত, যেইটা কিনা ছিল তার পাপের প্রায়শ্চিত্ত। আর সেগুলো আর অন্য কেউ ছিল না, সেগুলো ছিল তুমি আর তোমার মা। এই জন্যই পরবর্তীতে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে তোমাকে তার উত্তরসূরি পরবর্তী সিএম বানিয়ে দিয়ে গেছে। এরপরে যখন মপি জানতে পারে যে পরবর্তী সিএম হিসেবে রাম শপথ নিতে যাচ্ছে, তখন সে তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে তুমি বর্তমানে একটা সরকারি চাকরি করছো, আর তোমাকে টেম্পোরারি সাসপেন্ডও করা হয়েছে। সো একটা সরকারি কর্মচারী কোনোভাবেই একজন সিএম হতে পারবে না। তো তখন রাম তাকে বলে যে না, আমি কোনোভাবে সিএমও হতে চাই না, আমি সিএমের শপথও নিতে চাই না, এতে আমার একেবারে ইন্টারেস্ট নেই। আমি শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে চাই, এবার সেটা যেই কোনো জায়গায় থেকে। আর যেহেতু তোমার পলিটিক্সে বেশি ইন্টারেস্ট, সো তুমি নিজেই গিয়ে সিএম হয়ে যাও। আর আমরা দেখতে পারি ফাইনালি তার বাবার মৃত্যুর পরে, মানে মপির বাবার মৃত্যুর পরে মপি হয়ে যায় পরবর্তী সিএম। তো এখন মপি সিএম হয়ে যাওয়ার পরে তার লোকজনের সঙ্গে মিটিং করা শুরু করে, আর তাদেরকে বলে যে তোমরা একটা ট্রান্সফার লেটার লেখো, যেটা কিনা হবে রামের, কারণ তাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে হবে, নয়তোবা সে যেই কোনো সময় আমার মাথার কাটা হয়ে দাঁড়াতে পারে। তবে আমরা দেখতে পারি যখন লেটারটা লেখার পরে সিএম সিগনেচার করতে যাচ্ছিল, তখনই এখানে রাম চলে আসে। আসলে রাম এখন হয়ে গিয়েছে নির্বাচন কমিশনার, এই জন্য সে 2 মাসের মধ্যে নির্বাচনের অ্যানাউন্স করে দেয়। যে মানে এখন আর সিএমের সিগনেচারের কোনো দামই নেই, রামকে আর এখান থেকে কোনোভাবে ট্রান্সফারও করা যাবে না। আর এই ব্যাপারগুলো রাম খুব ক্লিয়ারলি জানতো, কারণ সে পড়ালেখা করে এই পর্যন্ত এসেছে, কোনোভাবেই টাকা খাইয়ে না। তো এখন যেহেতু সামনেই নির্বাচন, এই জন্য মপি আবারও টাকা পয়সা ম্যানেজ করা শুরু করে, আর সবার মধ্যে টাকা ভাগ বাটোয়ারা করার জন্য প্ল্যানিং করা শুরু করে। তবে এইবার রাম জনগণকে বোঝানোর জন্য চলে আসে। সে সবাইকে বলে যে আপনারা কেন 2000 করে তাদের থেকে নেবেন, আপনারা নেবেন 20,000 টাকা,
কারণ আপনাদের রেট হচ্ছে 20,000 টাকা। কারণ যদি আপনারা 20,000 টাকা তাদের থেকে নিয়ে নেন তাহলে সেখান থেকে সরকারও তো কিছু কাট নিয়ে নেবে। সো তখন আপনাদের কাছে একটা ভালো অ্যামাউন্ট বেঁচে যাবে। আর আমরা দেখতে পারি যখন জনগণকে অঙ্ক বোঝানো হয় তখন তারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে। আসলে এটা ছিল রামের নতুন একটা চাল, যেই চালের মাধ্যমে সে মপি থেকে টাকাগুলোকে খসানোর ট্রাই করছিল। আর এই জন্য আস্তে আস্তে করে জনগণও 20,000 টাকা করে ডিমান্ড করা শুরু করে, আর মপিও তাদেরকে 20,000 করে টাকা দিতে বাধ্য হয়। তবে আমরা জানতে পারি যখন এই টাকাগুলো সে বিলি করছিল তখন এই সমস্ত ব্যাপারগুলো রামও ক্লিয়ারলি জানতো, কিন্তু সে তাদের কাউকে আটকায় না, কারণ সে চাচ্ছিল যেই কোনো ওয়েতে গরিব মানুষের কাছে যাদের টাকা পৌঁছায়, এবার সেটা যেই কোনো ওয়েতে। আর গরিব মানুষের কাছে ফাইনালি টাকা পৌঁছেও যায়, যেগুলো কিনা মপি দিয়েছিল, যেটা কিনা ছিল 25 লক্ষ টাকা। তাছাড়া রাম তার ব্যাংকের উপরেও নজরদারি করছিল। এরপরে সে গিয়ে তাকে এটা জানিয়েও দেয় যে একটা পলিটিশিয়ান একটা নির্বাচনের সময় যেই কোনো ওয়েতে শুধুমাত্র 40 লক্ষ টাকাই খরচ করতে পারবে। এখন যেহেতু আপনার 25 লক্ষ টাকা খরচ অলরেডি হয়ে গেছে, এখন বাকি যেই টাকাটা আছে সেটার মাধ্যমে আপনাকে সমস্ত কিছু ম্যানেজ করতে হবে, মানে যত পোস্টারিং খরচ হাবিজাবি এবং আপনার মন্ত্রীদেরকেও এই টাকার মধ্যেই ম্যানেজ করতে হবে। তবে যখন তার পার্টির লোকজন এই ব্যাপারটা জানতে পারে তখন তারা কম টাকাতে কোনোভাবেই নির্বাচন করতে চাইছিল না। এই জন্য পার্টির মধ্যে একটা সমস্যা শুরু হয়ে যায়, আর তারা সবাই তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। তবে এরপরে ফাইনালি চলে আসে নির্বাচনের দিন। আর এখানে যখন নির্বাচনের দিনে সবাই ভোট দিচ্ছিল তখন আমরা দেখতে পারি মপির মাথা প্রচণ্ড গরম হয়েছিল। সে প্রচণ্ড মাথা গরম করে একটা ইলেকশন বুথের মধ্যে বমই লাগিয়ে দেয়। আর যখনই সেটা ব্লাস্ট হয়ে যায় তখন এখানে কিছু মানুষের মৃত্যু হয়ে যায়, আর কিছু মানুষ ভয়ে দৌড়ে পালানো শুরু করে। আর তখন মপি রামকে এটা জানিয়ে দেয় যে যদি আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ট্রাই করো তাহলে বাকি যেই বুথগুলো আছে সেগুলোতেও আমি বোম লাগিয়ে দেব, আর সেখানেও আমি ব্লাস্ট করিয়ে দেব, মানে তুমি চাইলেও আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে রাম আর তেমন কিছুই বলে না, সে এখানে চুপচাপ বসেছিল। এরপরে মপি তাকে বলে যে আমার লোকজনকে দিয়ে আমি ডুপ্লিকেট ভোট দেয়াবো, আমি এক একজনকে দিয়ে 2-3 বার করে ভোট দেয়াবো, আমি দেখি তুমি আমাকে কি করে আটকাও। আসলে রামের কাছে এইটারও একটা সমাধান ছিল। এই জন্য রাম তাকে এটা ক্লিয়ার করে বলে যে আমি এইটাও খুব ভালো করে জানি যে তুমি সমস্ত বুথের মধ্যে বোম ব্লাস্টিং করবে না, কারণ বোম ব্লাস্টিং করলে তো তোমারই লস, নির্বাচন না হলে সেখানে তোমারই লস হবে। আর আমি এটা খুব ভালো করে জানতাম যে তুমি কোন বুথের মধ্যে বোম প্ল্যান করেছো, আমি চাইলে তোমাকে আটকাতেই পারতাম, তবে আমি তোমাকে আটকাইনি। আর যদি তুমি তোমার লোকজনকে দিয়ে 2-3টা করে ভোট দেয়াতেও যাও তাহলেও আমরা নতুন সিস্টেম করেছি, মানে আমরা এমন করে সিস্টেম করেছি যেখানে যদি কেউ 2-3 বার করে ভোট দিতে যায় তাহলে তার আঙ্গুল আস্তে আস্তে করে ফোলা শুরু করবে, আর যাদেরই আঙ্গুল ফোলা শুরু করবে তাদেরকেই আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। এখন যেহেতু মপির লোকজন 2-3 বার করে ভোট দিয়েছিল, এই জন্য শেষ যেই সমস্ত জায়গাতে বেশি ভোট পেয়েছে সেই সমস্ত এলাকার মানুষজনের আঙুল ফোলা শুরু করে দিয়েছিল, যেই জন্য সেই সমস্ত জায়গাগুলোতে আবারও রি-ইলেকশন অ্যানাউন্স করে দেওয়া হয়। আর এতে করে মপির মাথা আরও বেশি গরম হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না এখন সে কী করবে। আর পরবর্তীতে যখন রি-ইলেকশন হয় তখন আসলে তার কাছে আর অন্য কোনো অপশনও ছিল না, সে চাইছিল যেই কোনো ওয়েতে ইভিএম মেশিনগুলো চুরি করবে আর সেগুলোকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে। তবে এখানেও রামের নতুন প্ল্যান ছিল, সে আসলে ইভিএম মেশিনগুলোকে কোনোভাবেই রাস্তা দিয়ে পাঠায় না, সেগুলোকে আকাশপথে পাঠায়, আর পরবর্তীতে আকাশপথে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সমস্ত ভোটগুলোকে গণনা করা হবে। তবে যেখানে গণনা করা হবে সেখানেও গিয়ে মুভি আক্রমণ করে দেয়। তবে এখানে তাদেরকে ফেস করার জন্য রাম দাঁড়িয়েছিল, এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর এখানে একটা ব্যাপার আমরা জানতে পারি যে রামের বাবা যখন বলেছিল যে এই পার্টিটাকে আমি ছেড়ে দিচ্ছি আর আমি নতুন একটা পার্টি বানাচ্ছি, তখন সে যেই পার্টিটা বানিয়েছিল সেই পার্টিটা এখন পর্যন্ত অ্যাক্টিভ ছিল। তারা প্রত্যেকটা বছর নির্বাচন করছিল, তবে তারা কোনোভাবেই তেমন কিছু করতে পারছিল না। কিন্তু রামের আসার পরে আস্তে আস্তে তাদের পার্টি গ্রো করা শুরু করে, আর এইবারের ইলেকশনে তাদের পার্টি উইন করে ফেলে। আর পরবর্তীতে তারাই রামকে সিএম পদের জন্য সিলেক্ট করে। আমরা দেখতে পারি মপির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাকে পার্টি থেকেও বের করে দেওয়া হয়েছিল, তার বেজ্জতি অনেক করা হয়েছিল। তাছাড়া রাম সবার সামনে তাকে আচ্ছা রকম ধোলাইও করেছিল। আর এখন যেহেতু রামের পার্টিও ইলেকশনে জিতে গিয়েছে, এই জন্য রাম গিয়ে সিএম এর চেয়ারে বসে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। Till then, take care.